সতীনের ঘর করতে চাচ্ছিলাম শুধুমাত্র স্বামীর ভালোবাসার আশায়, কিন্তু সে তো আমাকে আগাছা ছাড়া কিছুই ভাবছে না। আমি যেন তার বাসায় আশ্রয় নিয়ে থাকছি। যারা আশ্রিত তারাও তো এতটুকু সম্মান পায়, আর আমি বিয়ের 7 দিনের মাথায় স্বামীর থেকে সম্মান তো দূর, ন্যূনতম ভালোবাসাও পাচ্ছি না। হচ্ছি নির্যাতন ও বঞ্চনার শিকার। একটা দিনেই খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি সতীনের ঘর করার মজা। সন্ধ্যার পরপরই আমার ননদ বাসা থেকে বের হলো। কই গেল কাউকে বলে গেল না। আমার ভাই রিফাতেরও বাসায় আসার খবর নেই। ফোন কেনার জন্য টাকা নিয়ে কই গেল কে জানে। রাত পার হলো তবুও সে এলো না। রাতের খাবারের সময় আমার স্বামী তার নতুন স্ত্রীকে নিয়ে রেস্টুরেন্ট থেকে অর্ডার করা খাবার আয়েশ করে খাচ্ছিল, আর আমি চুপিসারে কাপড় ব্যাগে গুছিয়ে রাখছিলাম। খাবার জন্য আমি কোনো রান্না করিনি। এই বাড়িতে শেষ রান্নাটা আমি দুপুরেই করেছিলাম। এই ঘন কালো অন্ধকারের রাতটা পার হলেই এখানে আর আমার ছায়া কেউ দেখতে পারবে না। ব্যাগে কাপড় তোলা শেষ হলে সেটা খাটের নিচে রেখে দিলাম। এরপর বিছানায় মনমরা হয়ে শুয়ে রইলাম এবং গভীর রাতের অপেক্ষা করছিলাম কখন রিমন ঘুমিয়ে যাবে, আর তখনই ধীর পায়ে বাসা থেকে বের হব। আচমকা রিমন আমার রুমে ঢুকলো। তাকে দেখা মাত্র রাগের অভিব্যক্তিতে চেহারাটা ঘুরিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ চুপ থেকে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখলো। ধাই করে সে বলে উঠলো, রান্না করনি কিসের জন্য? না খেয়ে থেকে মরার চিন্তা ভাবনা করছো নাকি? মরতে চাইলে বাপের বাড়ি গিয়ে মরো, আমার বাসায় কেন? তাড়াতাড়ি ডাইনিং টেবিলে যাও, খেয়ে আসো। একবারের বেশি খেতে বলবো না, বলার ইচ্ছাও নেই। আমি যেন দেখি টেবিলের উপর রাখা খাবার শেষ হয়েছে। কথাটি বলেই রিমন রুম থেকে বেরিয়ে গেল। তার কথাতে আমার মনটা প্রশান্তিতে ভরে ওঠার কথা উল্টো রাগ হলো। সে খাওয়ার কথা এমন ভাবে বলছিল যেন আদেশ করছে। বউকে আদর করে যে কথা বলা যায় সেটা সে ভুলেই গেছে। অন্যায় কাজ করেছে সে, আর আমি যেন দোষী হচ্ছি। বাধ্য হয়ে খাবার টেবিলের নিকট গেলাম, কিন্তু খাবারের কোনো চিহ্ন পেলাম না। নিশ্চয়ই আমাকে বোকা বানানো হচ্ছে। সমস্ত খাবার তারা দুজনেই খেয়ে শেষ করেছে। ডাইনিং টেবিলের নিকট যেতে বলছে যেন অপমানিত হই আমি। আমাকে কষ্ট দিতেই রিমন এরকম নিচু মন মানসিকতার পরিচয় দিল। খাবার টেবিলের উপর খালি পড়ে থাকা প্লেটগুলোর দিকে তাকিয়ে আছি। ওই সময় রিমন আমার কাছাকাছি এসে গম্ভীর গলায় বলল, খাবার খাওয়া শেষ করেছো? এবার প্লেটগুলো ধুয়ে আনো। রিমনের কথাটা শুনে বড়সড় আঘাত পেলাম। একটা মানুষ এতটা নির্লজ্জ হয় কি করে? সে এমন করছে কেন আমার সাথে? আমি কি দোষ করেছি? আমাকে এভাবে কষ্ট দিয়ে সে কি এমন সুখ পাচ্ছে? প্লেটগুলো তার নতুন স্ত্রী ধুতে পারবে না, এটা বললেই তো হতো, আমি ধুয়ে দিতাম। আজকের রাতটা না হয় একটু কষ্ট করলাম। খাওয়া নিয়ে মিথ্যাচার করে খুব কি মজা পেল সে। চোখ মুখ রক্তিম বানিয়ে তার দিকে নজর দিলাম। এক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে প্লেটগুলো নিয়ে ধুতে গেলাম কিচেন রুমে। শুধুমাত্র পানি খেয়ে বিছানায় গায়ে এলিয়ে শুয়ে রইলাম। মন ভরা ভাব ও ক্ষোভ নিয়ে রিমনকে শুধু গালাগালি করছিলাম। রাত 12টা পর্যন্ত জেগে রইলাম। ভেবেছিলাম কয়েক ঘন্টা ঘুমিয়ে নিব, কিন্তু ঘুম এলো না কিছুতেই। ঘুম আসবেই বা কিভাবে? এরকম দুর্দিনে কেউ কি সহজে ঘুমাতে পারে? রাত 10টার পর থেকে রিমনকে নিয়ে ভাবতে ভাবতে 12টা বেজে গেল। 12টার পরপরই বিছানা থেকে উঠলাম দেখার জন্য যে রিমন ঘুমিয়েছে কিনা। তার রুমের দরজার সামনে দাঁড়ালাম। দরজা হালকা ভাবে লাগানো ছিল। ধাক্কা দিতেই দরজাটা হালকা সরে গেল এবং রুমের ভেতর দেখলাম বিছানায় শুধু মেয়েটা ঘুমানো আছে। পাশে রিমন নেই, হয়তো ওয়াশরুমে গেছে। এখনই সময় বাসা থেকে পালানো। তাড়াহুড়ো করে আমার রুম থেকে ব্যাগটা নিয়ে এলাম এবং ধীর পায়ে বাসা থেকে বের হয়ে গেলাম। কোথায় যাব তার কোনো সঠিক গন্তব্য নেই। কোনো ব্রিজে গিয়ে রাতটা কাটিয়ে দিলে ভালো হবে। তারপর ভোর হলে সোজা রাঙামাটি চলে যাব। বিষণ্ণ মন ও বিভীষিকাময় অন্তরটা নিয়ে হেঁটে চললাম আমার পছন্দের জায়গায়, মানে ব্রিজটার উদ্দেশ্যে। ছোট্ট একটা নদীর উপর দিয়ে ব্রিজ তৈরি করা হয়েছে। মাঝে মধ্যে ব্রিজটার নিকট আসতাম মনটা ফ্রেশ করার জন্য। তবে রিমন কখনোই এই ব্রিজটাতে আসতে চাইতো না। হাঁটতে হাঁটতে একটা রাস্তায় গিয়ে পৌঁছালাম যেখানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। তাদের কাছে পৌঁছতেই নানাবিধ প্রশ্নের সম্মুখীন হতে হলো। এক পুলিশকে জবাব দিলাম মিথ্যা কথা বলে। তাকে বললাম আমার নানু হসপিটালে ভর্তি। তাকে দেখতে এত রাতে বাসা থেকে বের হয়েছি, কিন্তু এত রাতে গাড়ি পাচ্ছিলাম না, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। মধ্যবয়স্ক একজন পুলিশ উঁচু গলায় বলল, ঠিক আছে তুমি এখানে দাঁড়াও, কোনো উবার এদিক দিয়ে গেলে সেটাকে বলে তুমি হসপিটালে যেও। আমি নিরুপায় হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করলাম উবারের জন্য, কিন্তু কোনো উবারের দেখা পেলাম না। প্রায় 15 মিনিট পর একজন বাইকওয়ালাকে আসতে দেখা গেল। পুলিশ তাকে থামিয়ে বলল, এই মেয়েটাকে নিয়ে যাও। সে যেখানে বাইক থামাতে বলে সেখানে থামাবে, খবরদার উল্টাপাল্টা কিছু করবে না। বাইকওয়ালা রাজি হলো। ব্যাগটা পেছনে বাঁধা হলো। এরপর বাইকে উঠলাম। বাইকওয়ালাকে বললাম, চলুন, কিছু পথ গেলেই কোথায় যাব বলছি আপনাকে। কিছু পথ যেতেই বললাম সামনের ব্রিজটাতে থামাবেন, ওখানেই নামবো। তারপর একটু পথ হেঁটে গেলেই হলো। ব্রিজের নিকটে গিয়ে পৌঁছালাম। বাইক থামলো, নেমে পড়লাম, কিন্তু বাইকওয়ালা আমার থেকে টাকা চেয়ে বসলো। টাকা দিতে গেলে লোকটা আমার হাত চেপে ধরলো। হাত ছাড়াতে গেলে লোকটা আরো শক্ত করে ধরলো। প্রচন্ড রাগ হলো লোকটার আচরণে। আমি জোর গলায় বললাম, হাত ছাড়ুন। লোকটা আমার কথা না শুনে উল্টো আরো শক্ত করে হাতটা চেপে ধরলো। ছাড়ার জন্য তো হাত ধরিনি। কথাটা বলেই লোকটা আমার শাড়ির আঁচলটা টেনে ধরলো। বুঝতে আর বাকি রইলো না লোকটির মতলব কি।